আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দ্রুত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিংয়ের আলোচনা সভায় সার্জিস বলেন, সচিবালয়ে বসে এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা। ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। ওই 3, 4, 5 অগাস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনো সচিবালয়ে বসে কিভাবে অফিস করে। এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে, তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। 36,36,97,000 টাকার অবৈধ সম্পদ এবং 98টি ব্যাংক হিসেবে 3,181,58,83,000 টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে সংস্থাটি। এসব মামলায়ও আসামি হয়েছেন নসরুল হামিদ। প্রথম মামলার দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে বিপুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন নসরুল হামিদ বিপু ও তার ছেলে জারিফ হামিদ। এ মামলায় জারিফের বিরুদ্ধে 20,87,66,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লটে 60 কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে তারা এই জমি বরাদ্দ নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে। তাদের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 27 নম্বর সেক্টরে কূটনৈতিক জোনে 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। অভিযোগ তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত হওয়ায় বিষয়টি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দুদক। এর আগে বিষয়টি নিয়ে এনটিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকি ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি না করে রাজনৈতিক দলের সমালোচনা করছে অন্তর্বর্তী সরকারের অনেকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠন করে নতুন ষড়যন্ত্রে নামছে।
রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠনে সহযোগিতা করছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগী নয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করা কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাদের প্রতিপক্ষ তো না আমাদের। তাদের মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়? আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা চলছে, কিং পার্টি যেটাকে বলে। তো একই তো, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনও তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। হাসিনার দোসররা এখনও সচিবালয়ে বসে আছেন বলে অভিযোগ করেন তিনি। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসররা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আবারও আনুপাতিক হারে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু বাস্তবভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। বিকেলে খুলনার কয়রা উপজেলার কর্মী সম্মেলনে জামায়াতের আমির আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে নির্দিষ্ট কোনো দলের হাতে দেশ জিম্মি হবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে পাহারা ও আশ্রয় দিলেও তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ডুমুরিয়ার পাইকগাছা সহ বিভিন্ন স্থানে পথসভার বক্তব্য রাখেন জামায়াত আমির। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোড ম্যাপ দেয়। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত % ভোট পাবে সংসদে, সেই দল তত % প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও যে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। বিগত সরকারের ফোলানো ফাঁপানো অর্থনীতির প্রকৃত চেহারা ফুটে ওঠে জুলাই বিপ্লবের পর। উন্নয়নের বয়ানের আড়ালে পাচারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাতের ভয়াবহ চিত্র উঠে আসে জাতির সামনে। ভঙ্গুর সেই অর্থনীতিকে এখন টেনে তোলার চেষ্টায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার। সংস্কারের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের চেষ্টা চলছে জোরে সোরে। তবে মূল্যস্ফীতির অঙ্কটা এখনও দৌড়াচ্ছে পাগলা ঘোড়ার মতো। তাই নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করাটা এখন বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। বিদায়ী বছরের অর্থনীতির গতি প্রকৃতি জানাচ্ছেন হাসানুল শাওন। ব্যাংক থেকে শেয়ার বাজার, মেগা প্রকল্প থেকে গ্রামের সরু রাস্তা, গত 15 বছরে প্রায় সবখানেই সীমাহীন অনিয়ম আর দুর্নীতির খেসারত খাদের কিনারে অর্থনীতির অনেক সূচক। এমন এক বাস্তবতায় ছাত্র জনতার জুলাই বিপ্লব আর 5 আগস্ট পরবর্তী সময়ে আর্থিক খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বড় সমস্যা হলো
আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি বের করতে গঠন হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যার রিপোর্টে উঠে আসে আতকে ওঠার মতো সব তথ্য। শ্বেতপত্রের তথ্য মতে গত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করে অন্তত 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি লুট বা দুর্নীতি হয়েছে ব্যাংক, অবকাঠামো এবং বিদ্যুৎ খাতে, আর উন্নয়ন প্রকল্পের 40%ই তছরূপ হয়েছে। আগামী দিনে এই রকম পরিস্থিতিকে যদি আমরা আটকাতে চাই, যদি আমরা এর পুনরাবৃত্তি না চাই, তাহলে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই 3 ক্ষেত্রেই আমাদের জবাবদিহিতা শক্তিশালী করতে হবে। এই 3 ক্ষেত্রেই আমার স্বচ্ছতার ক্ষেত্রে অগ্রগতি আনতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো মাথায় নিয়েই আর্থিক খাতের সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর জানান 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। ব্যাংকগুলোতে দেখা যায় নতুন সংকট, দুর্বল ব্যাংকগুলোর অনেক শাখায় নগদ টাকার লেনদেনও বন্ধ হয়ে যায়। দুশ্চিন্তাগ্রস্ত গ্রাহকদের আস্থা ফেরাতে আর ব্যাংকগুলোকে বাঁচাতে বিশেষ নজরদারির পাশাপাশি নেওয়া হয় তারল্য সংকট কাটানোর নানা উদ্যোগ। এছাড়া ব্যাংকগুলোতে খেলাপি ঋণের আসল চিত্র বের হয়ে আসছে এখন, যা ইতিমধ্যে ছাড়িয়েছে 2,85,000 কোটি টাকা। বর্তমানে যে ব্যাংকিং কোম্পানি আইন আছে সেটা যথেষ্ট না, মানে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে। আর্থিক খাতে যে কর্মসূচিগুলো, উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যাতে আর দেরি না হয়, সময় মতো এগিয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের পরপর দেখা দেয় ডলার সংকট, যাতে টান পড়ে রিজার্ভে। পরবর্তীতে রেমিটেন্স আর রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধিতে কিছুটা বাড়ছে রিজার্ভ, স্বাভাবিক হচ্ছে বৈদেশিক বাণিজ্য। তবে অনেক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ বেশ ভুগিয়েছে অন্তর্বর্তী সরকারকে, আর এতে ভাবমূর্তিও নষ্ট হয়েছে বিদেশে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশা নিরাশার দোলাচলে ব্যবসায়ীরা, যাতে স্থবিরতায় বিনিয়োগ। সরকার যে সমস্ত সংস্কারের ভিতরে ব্যাপৃত আছে, সেই সংস্কারের ভিতরে প্রত্যক্ষভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার সংস্কার কিন্তু নাই। 2025-এর দেখার বিষয় হলো কিভাবে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী হবে, কিভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষিত হবে, এবং একই সাথে শিল্প এবং সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতখানি উন্নত হবে। বিদায়ী বছরে অর্থনীতিকে সবচেয়ে বেশি ভুগিয়েছে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য পরিস্থিতি আর এর প্রভাবে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতি। ডিম, মুরগি, আলু, পেঁয়াজ, চালসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামের লাগাম ছাড়া ঊর্ধ্বগতিতে সংকটে পড়েছেন কম আয়ের মানুষেরা। মূল্যস্ফীতির অঙ্কটা নামাতে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। গত নভেম্বরে তো খাদ্য মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় 14%। সংকোচনমূলক মুদ্রানীতি, শুধু সেটা দিয়েই খাদ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যাবে এটা আশা করা যায় না। বাজার ব্যবস্থাপনা এটাই আমার মনে হয় একটা বড় কারণ, যার ফলে এটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অনেকগুলো কর্মসূচি আছে যেগুলো দরিদ্র মানুষকে সরাসরি সহায়তা দেয়, ওইখানে তো কোনো রকম কাটছাট করার সুযোগ নাই। বিদায়ী বছরের মাঝামাঝি 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার যে বাজেট দিয়েছিল আওয়ামী লীগ সরকার, তার প্রায় সব লক্ষ্যমাত্রা নিয়েই ছিল বিতর্ক আর সমালোচনা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এসব লক্ষ্যমাত্রা অর্জন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা ঠিক রাখাটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসবের পাশাপাশি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপও সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এমন সব চ্যালেঞ্জ উতরে নতুন বছরে একটি সুশৃঙ্খল আর্থিক খাতের পথে হাঁটতে হবে বাংলাদেশকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে 20 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। এই ঘটনায় এক যাত্রীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালায় বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দা সংস্থা। তল্লাশির এক পর্যায়ে 20টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মূল্য 2,60,00,000 টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে, তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘুদের হামলা নির্যাতনের গুজব রটেছিল বলে মন্তব্য করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। 5 তারিখের পরে 5-7 দিনের মধ্যে আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট এসব এলাকায় আমরা গিয়েছি এবং সেখানে জানেন আমাদের অনেকগুলি বিখ্যাত মন্দির আছে। একটা কান্তজির মন্দির, একটা বড়দেশ্বরী মন্দির, তারপরে ইসকনেরও একটা মন্দির আছে, এমনকি আমাদের কাদিয়ানি সম্প্রদায়ের সেখানে মানে উপাসনালয় আছে, তাদের মসজিদ আছে, তাদের ওখানে ঘর আছে। আমরা এইসব জায়গায় যেরকম শুনেছি আমরা গিয়ে কিন্তু দেখছি কিছুই হয়নি। আমাদের নেইবারিং যে দেশ তাদের কিছু কিছু মিডিয়া ইচ্ছা প্রণোদিত হয়ে বা কারোর দ্বারা প্ররোচিত হয়ে ব্যাপক প্রচার প্রপাগান্ডা করেছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন, এতে করে চাষিরা পড়েছে বিপাকে। লবণের দরপতনের জন্য মিল সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করেছেন লবণ চাষিরা। তারা বলছেন মন প্রতি 200 থেকে 250 টাকা বেচা কেনা হচ্ছে লবণ। 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 থেকে 400 টাকা। বিসিকে দেওয়া তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের 68,000 একর জমিতে এই মৌসুমে লবণ চাষ হচ্ছে। প্রবাসের খবর। আগামী ফেব্রুয়ারিতে আবারও চালু হবে আরব আমিরাতের ভিসা, এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ হামুদি। এছাড়া বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন তিনি। দুবাইয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত শাওন। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে চলা ভিসা জটিলতার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী ও ট্যুরিস্ট ভিসা আবার চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ হামুদি। দুবাইয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন আশার বাণী শোনান তিনি। Hopefully gradually will be open. I came back to discuss with my authority, but inshallah, hopefully January, February, sometime next year. I'm not sure, I cannot give you a specific deadline, but inshallah, very soon, next year, inshallah, hopefully. এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন, আমিরাতের উন্নয়নে বাংলাদেশি শ্রমিক ও পেশাদারদের অবদান অপরিসীম। বাংলাদেশি শ্রমিকরা আমিরাতে সম্মানের সাথে কাজ করছেন বলেও জানান তিনি আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই তিনি তো একটা ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। যৌথ পরিচালনায় ছিলেন মামুনুর রশিদ এবং শাহিদ আহমেদ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবর ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।